শুকনো পাতার নূপুর পায়ে আয়েশা রিন। পর্ব ১৩। আজকেই প্রথম ক্লাসের প্রথম থেকেই উপস্থিত ছিল ঝিলমিল। আজকেও ইরানের পাশে লাস্ট বেঞ্চে বসেছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকেই একটা অদ্ভুত জিনিস তার নজরে আসছিল। বারিশ ক্লাসে ঢোকার পর থেকেই অনবরত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। প্রায় ১০ মিনিট কেটে গেল, অথচ সে ফোন থেকে চোখ সরাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন একটা দেখছে, আর ওর কপাল সামান্য কুঁচকে আছে। বারিশের এই অন্যমনস্কতা ঝিলমিলকে বেশ অবাক করল। সে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশে বসা বান্ধবীর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছেন উনি ফোনে? ইরান খাতা থেকে কলমটা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে জবাব দিল, তুই আর আমি তো একসাথেই। আমি কিভাবে জানব বল? তবে উনি প্রতিদিনই এমন করেন। ক্লাসে এসে প্রথম কয়েক মিনিট ফোনে কি যেন চেক করেন, তারপর ফোন রেখে ক্লাস শুরু করেন। ইরানের কথা শেষ হতে না হতেই বারিশ ফোনটা লক করে টেবিলের ওপর রেখে দিল। গম্ভীর গলায় সবার রোল কল করতে শুরু করে। নাম ডাকার পর্ব শেষ হতেই বারিশ রেজিস্টার খাতাটা বন্ধ করে টেবিলের ওপর আলতো করে চাপ দিয়ে বলল, লাস্ট ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে এখন কয়েকজনকে কিছু প্রশ্ন করব। কথাটা শোনামাত্রই ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল। যেন আত্মা হাতে নিয়ে বসে রইল সে। টেবিলের নিচে হাত দুটো শক্ত করে মুঠো করে মনে মনে অনবরত দোয়া করছিল, সৃষ্টিকর্তা, আজ যেন ওর দিকে স্যারের নজর না পড়ে। এসব পড়াধরার ঝামেলা থেকে আজ যেন কোনোমতে বেঁচে যায়। কিন্তু ঝিলমিলের মনের আকুতি বোধহয় ওপরওয়ালা পর্যন্ত পৌঁছাল না। ক্লাসের কয়েকজনকে সাধারণ কিছু প্রশ্ন করার পর বারিশের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামল ঠিক ঝিলমিলের মুখের ওপর। শীতল আর আদেশসূচক কণ্ঠে সে বলল, ঝিলমিল, স্ট্যান্ড আপ। বুক ধড়ফড়ানি সামলে নিয়ে ধীর পায়ে উঠে দাঁড়াল ঝিলমিল। বারিশ সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুঁড়ে দিল, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন আ পার্টিসিপল অ্যান্ড অ্যান ইনফিনিটিভ উইথ এক্সাম্পলস? অ্যান্ড হোয়াট ইজ আ ড্যাংলিং মডিফায়ার? সুবহান আল্লাহ, মনে মনে আওড়াল ঝিলমিল। কারণ ও এটা জীবনেও পারবে না। কিছুটা পারলেও এই মুহূর্তে সম্পূর্ণ গুলিয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে বলা তার পক্ষে সম্ভব না। মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। ক্লাসের বাকি সবাই তখন গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। বেশ কয়েক সেকেন্ড পার হওয়ার পর বারিশ খাতা কাটার লাল কলমটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, কি হল বলো? চুপ করে রইল ঝিলমিল। মাথা নিচু করে ইরানের দিকে ইশারা করল। ইরান মাথা নাড়িয়ে বোঝাল সেও পারবে না এটা। আই অ্যাম ওয়েটিং ঝিলমিল। ঝিলমিল জড়সড় গলায় বলল, মনে নেই। বারিশের চেহারায় কোনো অভিব্যক্তির পরিবর্তন হল না। দাঁড়িয়ে থাকো। আল্লাহ, ও আল্লাহ, তুমি মেয়ে জাতিরে পেট মোটা, ভোটকা, বুড়ো স্বামী দিও, তাও এমন অত্যাচারী, সিদ্ধ করলা মার্কা স্বামী দিও না। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে এক চশমাওয়ালি মেয়ে আনায়া হুট করে হাত তুলে অতি উৎসাহী এবং নরম গলায় বলে উঠল, স্যার, আমি পারি এটা। আমি বলবো। বিরক্ত হল ঝিলমিল। এটা আর নতুন কি? ক্লাসের এই মেয়েটা সবসময় স্যারের সামনে ন্যাকা ভাব ধরে। নিজেকে কিভাবে অতিরিক্ত ফোকাসে আনা যায় সেই চেষ্টা। যত সব। পারোই যখন, আর বলে লাভ নেই। বসে থাকো। বারিশ চশমাওয়ালি মেয়ের দিকে না তাকিয়ে বলল। স্যারের এই সোজাসাপটা উত্তরে আনায়ার মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। তার এমন অবস্থা দেখে ইরান আর ওদের গ্রুপের পেছনে বসা কয়েকজন আর নিজেদের চেপে রাখতে পারল না। তারা মুখ চেপে ফিক করে হেসে দিল। ঝিলমিলও ওদের হাসি দেখে নিজের ঠোঁটের কোণের হাসিটা কোনোমতে চেপে রাখল। বারিশ আরও কয়েকজনকে ভিন্ন ভিন্ন পড়া ধরল। সবাই মোটামুটি সঠিক উত্তর করতে পেরেছে, শুধুমাত্র রোদ্দুর ছেলেটা বাদে। সে ঝিলমিলদের গ্রুপেরই। যদিও তাকে সহজ প্রশ্নই করেছিল। ইরানকেও সহজ প্রশ্ন করেছিল, একদম পানির মতো। ঝিলমিলকে এটা ধরলে ফটাফট বলে দিত, কিন্তু তাকে এমন একটা ধরেছে যে পারলেও ক্লাসে বুঝিয়ে বলার মতো প্রতিভা ঝিলমিলের নেই। তোমাকে আমি আর একটা কোশ্চেন ধরব, পারলে বসিয়ে দেব। স্যারের কণ্ঠ কানে আসতেই ভাবনা থেকে বের হয় ঝিলমিল। জি স্যার, বলুন। স্কেয়ারসলি আই হ্যাড রিচড দ্য কলেজ ওয়েন দ্য বেল র্যাং। এখানে গ্রামাটিক্যাল এররটা কোথায় এবং এই রুলটাকে কি বলা হয়? ঝিলমিল ঠোঁট নাড়িয়েও কিছু বলল না। উত্তর নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে সে। স্কেয়ারসলি আর হ্যাডের এই আগে পরে আসার চক্করটা সম্পূর্ণ গোলমেলে ঠেকল। সে মাথা নিচু করে আবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। পারবে না। বারিশের কণ্ঠ কানে আসতেই মাথা নিচু রেখেই দুপাশে মাথা নাড়ায় ঝিলমিল। স্যার,
নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে থাকলে ইনভার্সন হয়, তাই সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসবে। সঠিকটা হবে স্কেসলি হ্যাড আই রিচড। আনায়া দাঁড়িয়ে সঠিক উত্তর বলে ফেলল। বারিশ হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেলল। দাঁত চেপে বলল, গুড, বসো। ঝিলমিলকে একে একে কয়েকটা প্রশ্ন করল বারিশ, কিন্তু একটারও সঠিক উত্তর বলতে পারল না। পুরো ক্লাসই দাঁড়িয়েছিল। পরপর আরও কয়েকটা ক্লাস যাওয়ার পর টিফিনের ঘণ্টা বাজতেই ঝিলমিল, ইরান, মেধা, রোদ্দুর, শুভসহ কয়েকজন মিলে একসঙ্গে ক্যান্টিনে গিয়ে বসে। কথার পিঠে কথা চলার মাঝেই মেধা হঠাৎ আইসক্রিমের চামচ হাতে রোদ্দুরের দিকে চোখ সরু করে তাকাল। আচ্ছা রোদ্দুর, ইংলিশ ক্লাসে স্যার আজ তোকে যে প্রশ্নটা ধরেছিল ওটা তো সেদিন লাইব্রেরিতে বসে তুই নিজেই আমাকে বুঝিয়ে দিচ্ছিলি, অথচ আজ ক্লাসে পারলি না কেন রে? রোদ্দুর থমকে গিয়ে এক পলক ঝিলমিলের দিকে তাকাল। মেয়েটা আইসক্রিম খাওয়ার চরম ধ্যানে মগ্ন, ঠোঁটের চারপাশে সামান্য আইসক্রিম লেগে আছে। সেদিকে থেকে চোখ সরিয়ে নিয়ে রোদ্দুর খুব স্বাভাবিক গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, এমনি রে। হঠাৎ মাথায় আসছিল না। হয়েছে, আর ঢং করতে হবে না। ঝিলমিল একা ক্লাসে দাঁড়িয়ে থাকবে, সেটা সহ্য হবে না বলেই তুই ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলি, সত্যি না? মুহূর্তের মধ্যে ঝিলমিল আর ইরানের আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেল। ঝিলমিল চোখের পাতা ছোট ছোট করে সন্দেহভাজনের দৃষ্টিতে রোদ্দুরের দিকে চেয়ে বলল, তুই সত্যি এজন্য দাঁড়িয়েছিলি নাকি? ধুর, ও একদম ফালতু বকছে। রোদ্দুর থতমত খেয়ে গেল। তোর জন্য আমি সাধ করে স্যারের কাছে বাঁশ খেতে যাব নাকি? কথাটা শেষ করেই রোদ্দুর টেবিলের তলা দিয়ে শুভকে কষে একটা চিমটি কাটল। ঝিলমিল আর কথা বাড়াল না, আবার আইসক্রিমে মনোযোগ দিল। রোদ্দুর প্রসঙ্গ বদলে ঝিলমিলকে উদ্দেশ্য করে শুধাল, জারিফ ভাইয়া কি তোকে আর ডিস্টার্ব করেছিল? আবারও আইসক্রিমের চামচ আটকে গেল ঝিলমিলের। সে আর ইরান চকিতে একে অপরের দিকে তাকাল। তার মানে কলেজে ঝিলমিলের বিয়ের খবরটা বন্ধুদের কেউ এখনও টের পায়নি। ঝিলমিল নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বলল, না, ডিস্টার্ব করার সাহস পাবে কোথায়? সামনে যদি আবার কোনো ঝামেলা করে সোজা আমাকে বলবি। রোদ্দুর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল। তোকে বললে তুই কি করবি? মেরে তক্তা বানিয়ে দেব। রোদ্দুরের বীরত্বপূর্ণ সংলাপ শুনে ঝিলমিল সহ পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। যার বাপ সেদিনও আমাদের সবার সামনে এসে বলছিল, ছেলে আমার রাতে এখনও ডিম লাইট জ্বালিয়ে ঘুমায়, একা শুতে পারে না, সে নাকি আবার সিনিয়রকে মারবে। শুভর কথায় লাল হয়ে গেল রোদ্দুরের মুখখানি। তুই মুখটা একটু বন্ধ করবি? ঝিলমিল, ও কিন্তু একদম বানিয়ে বলছে। আমি মোটেও অতটা ভীতু নই। তুমি এতদিন কলেজে আসনি কেন জাহানারা? হঠাৎ পেছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে গ্রুপের সবাই চমকে পাশে তাকাল। হালকা আকাশি রঙের ফুলহাতা শার্ট পরা ফাহিম মীর দাঁড়িয়ে আছেন। কলেজের আইসিটি টিচার তিনি। স্যারকে দেখেই তড়িঘড়ি করে উঠে দাঁড়াল ঝিলমিল। ভদ্রতার হাসি হেসে বলল, স্যার, একটু অসুস্থ ছিলাম। ফাহিম স্যারের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। কি হয়েছিল? এখন শরীর ঠিক আছে তো? জি স্যার, এখন একদম ঠিক আছি। আচ্ছা, কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে জানিও। অবশ্যই স্যার, জানাব। ফাহিম মীর মৃদু হেসে মাথা নাড়িয়ে সামনের দিকে হেঁটে চলে গেলেন। ঝিলমিলও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের আড্ডায় নিজের জায়গায় গিয়ে বসল। কিন্তু কয়েক কদম যাওয়ার পরই যেন কিছু একটা মনে পড়ে গেল ফাহিম স্যারের। তিনি থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে আবার ডাকলেন, ঝিলমিল, একটু শোনো। ঝিলমিল চট করে উঠে ফাহিম স্যারের কাছে এগিয়ে গেল। তুমি কি আইসিটি কোথাও প্রাইভেট পড়ছ? কৌতূহলী চোখে শুধালেন ফাহিম। না স্যার, পড়ছি না। তবে আমরা ফ্রেন্ডরা সবাই মিলেই কোথাও পড়ার কথা ভাবছি। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। ঝিলমিল কিছুটা অবাক হয়ে বলল, সত্যি স্যার? আপনিও ব্যাচ পড়ান নাকি? না, ব্যাচ পড়াই না, তবে তুমি পড়তে চাইলে আমি পড়াব। আচ্ছা স্যার, আপনাকে জানাব। ঠিক আছে, সাবধানে থেকো। টেক কেয়ার। স্যার চলে যেতেই ঝিলমিল আবার ফিরে এল টেবিলে। সে বসতে না বসতেই রোদ্দুর উৎসুক আর কিছুটা শক্ত গলায় শুধাল, কি বলল রে ফাহিম স্যার তোকে? বলল আইসিটি প্রাইভেট পড়তে চাইলে উনি নাকি আমাকে পড়াবেন। ঝিলমিল স্বাভাবিক গলায় বলল, তুই কি বললি? বললাম জানাব। রোদ্দুরের চোখের কোণ দুটো কেমন যেন বদলে গেল। তাতে পরিষ্কার স্যারের প্রতি ক্ষোভ। স্যারের যাওয়ার পথের দিকে গম্ভীর মুখে চেয়ে রইল সে। ক্লাস শেষে বাড়ি ফিরছিল বারিশ আর ঝিলমিল। গাড়ি চলছিল আপন গতিতে। বারিশের এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত গিয়ারে স্থির।
পাশেই বসা ঝিলমিল। তুমি কি কিছু বলবে? গাড়িতে ওঠার পর থেকেই ঝিলমিলকে ছটফট করতে দেখে বাড়ির সুধাল। ঝিলমিল একটু দ্বিধা নিয়ে তাকাল। বলতাম, বলো। আইসিটি প্রাইভেট পড়া দরকার ছিল। আজ স্যার এসে বললেন তার কাছে চাইলে পড়তে পারি। বারিশের চোখের দৃষ্টি রাস্তা থেকে সরল না। একদম নির্বিকার গলায় সুধাল, কোন স্যার? আমাদের যে আইসিটি ক্লাস নেন। ফাহিম স্যার। শব্দ দুটো শেষ হওয়ার আগেই বিকট শব্দে ব্রেক কষল গাড়িটা। পিচঢালা রাস্তায় চাকার ঘর্ষণে থমকে দাঁড়াল ধাতব শরীরটা। ঝাঁকুনিতে সামনে ঝুঁকে পড়ল ঝিলমিল। বারিশ ধীরে সুস্থে গাড়ি নিউট্রালে আনল। তারপর ঝিলমিলের দিকে ঘুরল। কার কাছে পড়বে? ঝিলমিল নিজেকে একটু সামলে নিয়ে বলল, ফাহিম স্যার। কেন? তুমি তাকে কি বলেছ? বলেছি জানাব। তাকে বলে দিও তুমি পড়বে না। বারিশের এই হঠাৎ একতরফা সিদ্ধান্তটা মেনে নিতে পারল না ঝিলমিল। কেন? উনি অনেক ভালো আইসিটি পড়ান। আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি। আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি বললাম তো। কিন্তু ঝিলমিলকে যুক্তি দেখানোর সুযোগ দিল না বারিশ। এক নিমেষে তার হাত গিয়ে চেপে বসল ঝিলমিলের ইউনিফর্মের কলারের ওপর। হেঁচকা টানে ওকে নিজের বুকের নিকট টেনে নিয়ে এল সে। গলার কাছে কাপড়ের টান লাগতেই নিঃশ্বাস আটকে গেল ঝিলমিলের। আতঙ্কে দু হাতে চেপে ধরেছে স্বামীর শার্ট। বারিশের তপ্ত শ্বাস আছড়ে পড়ছে ওর মুখের ওপর। গলার স্বর অত্যন্ত নিচু, চাপা রেখে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আই হ্যাভ ফরবিডেন ইউ অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ ইট। আমার কথা অমান্য করার দুঃসাহস একদম দেখাবে না। আর এরপরও যদি কোনোদিন আমার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করো, তবে এটা চিন্তা করার পেছনে তোমার মস্তিষ্কের যতগুলো নিউরন খরচ হয়েছিল তার প্রতিটার জন্য তুমি আফসোস করবে। বারিশের মুখের তপ্ত বাতাস আছড়ে পড়ছে ঝিলমিলের থরথর করে কাঁপা গালে। হাত পা এক মুহূর্তে অবশ হয়ে এল। আতঙ্কে তোলপাড় করছে বুকের ভেতরটা। এই লোক তো তাকে বিয়েই করতে চায়নি। দাদিমা যখন ফুপির পালিয়ে যাওয়ার খবর জানিয়ে ঝিলমিলকে বিয়ের পিঁড়িতে বসানোর আকুতি করছিলেন, কত কি না বলেছিল এই মানুষটা। অমত, বিরক্তি আর অনাগ্রহে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ বিয়ের পর কাজী সাহেবের সামনে কবুল শব্দটা উচ্চারণের পর থেকেই যেন এক অচেনা রূপ ধারণ করেছে সে। কিভাবে একটা মানুষ বিয়ের পর গিরগিটির মতো এভাবে রং বদলে ফেলে? মাথায় ঢুকেছে? বারিশের বরফশীতল কণ্ঠের প্রশ্নে ঝিলমিলের ভাবনার সুতো ছিঁড়ল। ঝিলমিলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ভয়ের মেঘ ঠেলে মিনমিন করে নিজের অসহায়ত্ব প্রকাশ করল সে। আমি আইসিটি কিছুই বুঝি না। টিউশন না নিলে এক্সামে কি লিখব? বারিশের দৃষ্টি ঝিলমিলের মধুরঙা চোখ দুটোতে। ভয় আর বিস্ময়ে মেয়েটার সেই হ্যাজেলমণি জোড়া বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। বারিশের থমথমে চেহারার কঠিন ভাবটা যেন সামান্য নরম হল, কিন্তু অধিপত্যের কোনো কমতি রইল না। আমি পড়াব। ঝিলমিল স্তব্ধ হয়ে চেয়ে রইল। সামান্য সাহস কুড়িয়ে আগের মতোই কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি তো ইংরেজির শিক্ষক। আইসিটি পড়াবেন কিভাবে? আমি সব পারি। সব শেখাব তোমায়। স্বরবর্ণ থেকে শুরু করে জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায় পর্যন্ত। প্রতিটা সাবজেক্টের ওপর প্রাইভেট টিউটোরিয়াল দেব। তবু অন্যের ওপর নির্ভর করা চলবে না। তোমার শিক্ষক একটাই, সেটা বারিশ। আমার গ্রুপে তো জীববিজ্ঞান নেই। বারিশ আর কিছু বলল না। ঝিলমিলকে আগের জায়গায় বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করল। এদিকে ঝিলমিলের হৃৎপিণ্ড বাইম মাছের মতো লাফাচ্ছে। শেহরিয়ার বাড়ির সামনে এসে গাড়ি থামাল বারিশ। গাড়ি থেকে নেমেই চৌধুরী বাড়ির গেটের সামনে নিজের বাবাকে দেখতে পেল ঝিলমিল। আলতাফ সাহেব নিশ্চয়ই কোনো কাজে এদিকে এসেছিলেন। এতদিন পর বাবাকে দেখে ঝিলমিল একটু এগিয়ে যেতে চাইল, কিন্তু তার আগেই শক্ত আর নিষ্ঠুর আঙুল থাবা বসাল তার কবজিতে। কিছু বুঝে ওঠার আগেই অজগরের মতো পেঁচিয়ে বারিশ তাকে প্রায় টেনে হিঁচড়ে গেটের ভেতর নিয়ে যেতে লাগল। পেছন থেকে ঝিলমিলের আকুল কণ্ঠ ভেসে এল, আরে ছাড়ুন, আব্বুর সাথে অন্তত দুটো কথা বলতে দিন। কিন্তু যুবক সে কথায় কান দেওয়ার প্রয়োজনই বোধ করল না। ওদিকে নিজের চোখের সামনে জামাইয়ের এমন অপমানজনক ব্যবহারে আলতাফ সাহেবের ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে উঠল। ক্ষোভ সামলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য, অভদ্র, এক নম্বরের বেয়াদব একটা! তোর কপালেও যেন এমন মেয়ের জামাই জোটে। শব্দগুলো বারিশ আর ঝিলমিল দুজনের কানেই স্পষ্ট পৌঁছাল। ঝিলমিল কিছুটা অসন্তুষ্ট গলায় ফিসফিস করে বলল, আব্বু কিন্তু অভিশাপ দিচ্ছেন। বেশ হবে তখন।
আপনার নিজের মেয়ে জামাই যখন আপনার সাথে এমন ব্যবহার করবে তখন টের পাবেন। বারিশ এবারেও কোনো জবাব দিল না। থমথমে মুখে বাসার ভেতর ঢুকে সোজা বেডরুমে চলে গেল। সুইচ অন করে এসি ছেড়ে বিনা বাক্যে চলে যায় শাওয়ার নিতে ওয়াশরুমে। ঝিলমিলও আর দেরি না করে কলেজের ইউনিফর্মটা বদলে একটা ঢিলেঢালা টি-শার্ট আর প্যান্ট পরে নিল। এখন শুধু বারিশ ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা, সে বের হলেই সে নিজে ফ্রেশ হতে ঢুকবে। ঘরে একা দাঁড়িয়ে থাকতেই সকালের ঘটনাগুলো একের পর এক মাথার ভেতর ঘুরপাক খেতে লাগল তার। সকালে জোর করে তাকে দিয়ে রান্না করানো, ক্লাসে একের পর এক প্রশ্ন ধরে দাঁড় করিয়ে রাখা, গাড়ির ভেতরের সেই আচরণ, সবশেষে নিজের বাবার সাথে এই জঘন্য ব্যবহার। আসলেই লোকটা একটা চরম বেয়াদব। নইলে গুরুজনদের সাথে কেউ এমন করে? ঝিলমিল ভালো মেয়ে বলেই একে সহ্য করে যাচ্ছে, না হলে এর কপালে মেয়ে তো দূরের কথা জিনও জুটত না। ভাবতে ভাবতেই রাগে গজগজ করতে করতে সে ওয়াশরুমের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়াল। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে লোকটার নাক বরাবর শক্ত একটা ঘুষি বসিয়ে দিতে। যে ভাবনা সেই কাজ। ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাতাসে তুলে ফেলল সে। দরজাকেই বারিশের মুখ কল্পনা করে পূর্ণ শক্তিতে মারল এক ঘুষি। কিন্তু এমন কিছু হল যা ঝিলমিল খারাপ স্বপ্নেও ভাবেনি। লক খুলে ওয়াশরুমের দরজাটা আচমকা ফাঁক হয়ে গেল, আর ঝিলমিলের সেই সজোর নিশানাভেদী ঘুষিটা গিয়ে সোজা বিঁধল সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে আসা বারিশের ঠিক নাক বরাবর। উফ! ঘটনার আকস্মিকতায় বিদ্যুৎস্পৃষ্টের মতো 2 পা পিছিয়ে এল ঝিলমিল। ভয়ে বুক ঢিপঢিপ করতে লাগল তার। অপরাধীর মতো দুটো হাত ওপরে তুলে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি দিইনি। না মানে, আপনাকে মারতে চাইনি আমি। কথাটা শেষ করতে পারল না ঝিলমিল। বারিশের মুখের দিকে তাকিয়েই তার গলার আওয়াজ পুরোপুরি আটকে গেল। বারিশ একচুলও নড়ল না। না সে চিৎকার করল আর না রাগে ফেটে পড়ল। ডান হাতটা নাকে ছুঁয়ে এক দৃষ্টিতে অবাক আর শীতল চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। স্বামীর এমন দৃষ্টিতে মেয়েটার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমাকে মারবেন না প্লিজ। সব দোষ আপনার নাকের। মানে, আপনি কেন ওই সময় বের হতে গেলেন? বারিশ নাক থেকে হাত সরিয়ে দেখল তার আঙুলের ডগায় গাঢ় লাল এক ফোঁটা রক্ত লেগে আছে। বাঁ হাতে ধরা তোয়ালেটা দিয়ে সে আলতো করে রক্তটুকু মুছে সেটা ছুঁড়ে ফেলল সোফার ওপর। তারপর ধীর পায়ে 1 পা 2 পা করে এগোতে শুরু করল ঝিলমিলের দিকে। ভয়ে শিউরে উঠে পিছিয়ে যেতে লাগল ঝিলমিল। পেছাতে পেছাতে পিঠ গিয়ে ঠেকল বেডরুমের শক্ত দেওয়ালে। প্লাস্টার লাগবে নাকি আইস প্যাক এনে দেব? বিশ্বাস করুন, আমি তো শুধু বাতাসকে মানে ওয়াশরুমের দরজাকে ডেমো দেখাচ্ছিলাম। ভীতি লুকাতে না পেরে অসংলগ্নভাবে যা মুখে এলো তাই বলে ফেলল সে। বারিশ থামল গিয়ে একদম ঝিলমিলের ইঞ্চিখানেক দূরত্বে। তারপর 2 হাত ঝিলমিলের মাথার 2 পাশে দেওয়ালে রেখে পুরোপুরি নিজের ছায়ার নিচে বন্দি করে ফেলল কিশোরীকে। মাথাটা সামান্য নিচু করে ঝিলমিলের চোখের গভীরতায় দৃষ্টি ফেলে ফিসফিস করে বলে উঠল, দরজাকে ডেমো দেখাচ্ছিলে, তাই না? হ্যাঁ। ঝিলমিল এখন ঠিক কোথায় তাকাবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। লোকটার চোখের দিকে সরাসরি তাকানোর বিন্দুমাত্র সাহস তার নেই। আবার বারিশের আপাদমস্তক উদম শরীর দেখে লজ্জায় তার কান লাল হয়ে আসছে। নিচের দিকে তাকাতেও আবার অন্য মুসিবত। কোমরে জড়ানো তোয়ালেটা বেশ ঢিলেঢালাভাবে বাঁধা আছে। একটু নড়চড় হলেই যদি খুলে যায়। ছিঃ! লজ্জায় আর আতঙ্কে ঝিলমিল শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। বারিশের গরম নিঃশ্বাসের ছোঁয়া এখনও পাচ্ছে সে। স্পষ্ট বুঝতে পারছে লোকটা নড়েনি, এখনও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। হালকা ঠোঁট ভিজিয়ে অবশেষে চোখ মেলল ঝিলমিল। তারপর ধীরে ধীরে মাথাটা একটু ওপরে তুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল তার। মানুষটার নাকের পাশ দিয়ে তখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। কিছু না ভেবেই সে নিজের ডান হাতটা ওপরে তুলে স্বামীর নাকের সেই রক্তের দাগ ছুঁয়ে ফেলল। রক্ত বের হয়ে গেছে তো দেখি। ভুল শোধরানোর আকুলতায় সে নিজের হাত দিয়ে বারিশের নাক থেকে রক্ত মুছে দিতে লাগল। কিন্তু এভাবে মুছে লাভ নেই, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আতঙ্ক আর অপরাধবোধে ঝিলমিলের হাত তখন কাঁপছে। সে আর এক মুহূর্তও দেরি না করে বারিশকে টেনে পাশের বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইডের বক্সটা টেনে নিয়ে এল। খুব সাবধানে একটা কটন বাডসে ভায়োডিন নিয়ে বারিশের নাকের ক্ষতে লাগিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল,
নিঃশ্বাস কি ঠিকমতো নিতে পারছেন? থাক, আর কষ্ট পাবেন না। একটু পরেই ঠিক হয়ে যাবে। সরি, আমি সত্যিই বুঝতে পারিনি। ঝিলমিলের সত্যিই খুব খারাপ লাগছে। সে তো তখন এমনি এমনি ভাবছিল। সত্যি সত্যি নাক ফাটাতে একদমই চায়নি। ক্ষতস্থানে ওষুধ লাগানো শেষ করে তাড়াতাড়ি ফার্স্ট এইডের বক্সটা গুছিয়ে রাখতে গেল সে। তখনই গম্ভীর গলায় থমথমে স্বরে ভেসে এল বারিশের নির্দেশ, এসব করে লাভ নেই। গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে শাওয়ার নিয়ে দ্রুত রান্না করতে যাও। ঝিলমিলের খারাপ লাগাটা উবে গেল মুহূর্তে। মুখটা কালো করে বলল, এখন রান্না করলে রাত হয়ে যাবে। খিদে পেয়েছে। বাসায় যা রান্না হয়েছে সেগুলোই খেয়ে নিন। বারিশ আর চোখে কঠোর দৃষ্টিতে তাকিয়ে এক এক করে মেপে বলল, আমি এক কথা বারবার বলি না ঝিলমিল, তুমি এমনিতেই আমার মাথা গরম করে দিয়েছ। আমার ইচ্ছে করছে তোমার নাকটা ফাটিয়ে দিতে। ঝিলমিলের এতক্ষণ যেটুকু অপরাধবোধ হচ্ছিল তার সবটা মুহূর্তে পানি হয়ে গেল। ভেতরের ক্ষোভ আর রাগটা চড়চড় করে মাথার ওপর চড়ে গেল তার। ইচ্ছে করছে আগের মতো আর একটা সজোর ঘুষি বসিয়ে দিতে লোকটার সেই লাল হয়ে থাকা নাকের ওপর। বারিশ বেশ হুকুমের সুরেই আবার বলে উঠল, কি হল, যাও, খিদে পেয়েছে আমার। আমি কাপড় ধুতে পারি না। এসব নিয়ে কথা আগেই বলা হয়ে গেছে। বারিশ অত্যন্ত নির্বিকার। যেটা পারি না সেটা কিভাবে করব আমি? এবার সত্যি সত্যি অসহায় শোনাল ঝিলমিলের স্বর। অকাজ তো ঠিকই পারো, কথা কম বলে দ্রুত কাজ করো। রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফুঁসতে ফুঁসতে ঝিলমিল বাথরুমের দিকে পা বাড়াল। ইচ্ছে করে সজোরে একটা আছাড় মেরে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল সে। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার ভেজা চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়িয়ে আছে। হাত দিয়ে চুলগুলো ভাগে ভাগ করে পাশে সরিয়ে দিল সে। নাকটা এখনও বেশ বাজেভাবে লাল হয়ে আছে। অসভ্য মেয়েটা, আর একটু হলে আজ নাকের হাড়টাই ভেঙে গুঁড়ো করে দিত। সোফা থেকে একটা স্লিভলেস টি শার্ট টেনে নিয়ে গায়ে চড়াল সে, আর তোয়ালেটা ছেড়ে পরে নিল একটা ট্রাউজার। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে এল ঝিলমিলের আকাশ বাতাস কাঁপানো তীব্র চিৎকার। তড়িৎ বেগে দরজার কাছে ছুটে গেল বারিশ। দরজায় সজোরে থাপ্পড় মেরে উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করছো কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। বারিশ আবার দরজায় ভারী টোকা দিল, ঝিলমিল, দরজা খোলো। এবারও কোনো জবাব না পেয়ে বারিশ দরজায় শোল্ডার চার্জ করতে যাবে, ঠিক তখনই খট করে খুলে গেল দরজাটা। ভেতরের দৃশ্য দেখে বারিশের হাঁ হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে। তার বাঁ হাতের একদম দুটো আঙুলের ডগা দিয়ে ঝুলিয়ে ধরে আছে বারিশের ক্যালভিন ক্লাইন ব্র্যান্ডের আন্ডারপ্যান্ট। মেয়েটা সেটার দিকে তাকিয়ে থেকেই ধরা গলায় বলল, এসব করার জন্য বিয়ে করেছিলাম আমি? আপনার এসব ধোয়ার জন্য? বারিশ এক মুহূর্ত নির্বাক হয়ে ঝিলমিলের কায়দা আর তার হাতের ঝুলন্ত পোশাকটির দিকে তাকাল। সে ভেবেছিল ভেতরে বুঝি কোনো বড়সড় অঘটন ঘটে গেছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজাটা আবার বাইরে থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের ওপর ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য, হিংস্র, পাষাণ একটা। ঘৃণায় হাতে ধরে রাখা ক্যালভিন ক্লাইনরও সেই জিনিসটা সাথে সাথে লন্ড্রি বাকেটের ভেতর ছুঁড়ে ফেলে দিল সে। রাগে সারা শরীর রি করছে তার। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল, চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোকটা তাকে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমের বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফ্যাব্রিক সফটনারের বোতলগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল ঝিলমিল। সে তো জীবনে নিজের জামাকাপড়ও কোনোদিন নিজে কাচেনি, আর আজ তাকে এই জল্লাদের কাপড় ধুতে হচ্ছে। শুরু হল ঝিলমিলের ওয়াশরুম অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো একপাশে নিয়ে বালতিতে পানি ছেড়ে বারিশের প্যান্ট, শার্ট, টি শার্ট আর বাকি কাপড়গুলো চুবিয়ে দিল। এখানে আজকের পরা পোশাক আর কিছু আগেরই জমা ছিল। ডিটারজেন্টের কৌটোটা ধরে কোনো মাপজোক ছাড়াই একগাদা পাউডার ঢেলে দিল বালতির পানিতে। মুহূর্তের মধ্যে ফেনার পাহাড় তৈরি হয়ে গেল। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, একবারে মাথাটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফেনার মধ্যে কাপড় চুবিয়ে চুবিয়ে আছাড় মারতে 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 বিড়বিড় করতে লাগল ঝিলমিল। বারিশের এক একটা প্যান্ট শার্ট ডোলে ডোলে সাবান মাখছে, আর মনে মনে সেগুলোকে বারিশের ওপরের রাগ ভেবেই সমস্ত শক্তি দিয়ে আছাড় মারছে। পানি আর ডিটারজেন্টে পুরো ওয়াশরুমের টাইলস একদম পিচ্ছিল হয়ে গেছে। ভারী জিন্সের প্যান্টটা নিংড়াতে গিয়ে পা পিছলে একচোট পড়তে গিয়েও কোনোমতে বেসিন ধরে নিজেকে সামলাল ঝিলমিল। পড়লে নিশ্চিত এই বয়সে কোমর যাবে তার।
পায়ের পাতায় ফেনা লেগে বিশ্রী অবস্থা। ভেজা আর ভারী প্যান্টটা প্যাঁচ দিয়ে পানি ঝরাতে গিয়ে ঝিলমিলের হাতের আঙুলগুলো ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট আর শার্ট নিংড়াতেই যদি এই অবস্থা হয়, তবে বাকিগুলো ধুবে কিভাবে? হাত দুটো ঘষে লাল হয়ে গেছে। কপালে জমে উঠেছে ছোট্ট ছোট্ট ঘামের বিন্দু। শেষমেশ কোনোমতে ধোয়া কাপড়গুলো এক এক করে তোয়ালে রাখার হ্যাঙ্গারে আর শাওয়ারের স্ট্যান্ডের ওপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুম এখন ফেনার বন্যায় ভাসছে, আর বারিশের ভিজে চপচপ করা প্যান্ট শার্ট থেকে টপটপ করে পানি ঝরছে নিচে। দরজার লক খুলে এক হাতে কোমর ধরে ধুঁকতে ধুঁকতে বাইরে বেরিয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে কপালে লেপ্টে আছে, জামার সামনের অংশ ভেজা। সামনে সোফায় ল্যাপটপ কোলে বসে থাকা বারিশের দিকে খুনে চোখে তাকিয়ে ফোঁস করে বলল, হয়েছে, শেষ ধোয়া। ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকাল। ঝিলমিলের ভিজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুল আর রাগে ফুঁসতে থাকা চেহারার দিকে এক নজর তাকিয়ে ধীর পায়ে উঠে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়াল। ভেতরের ফেনার বন্যা আর শাওয়ারের স্ট্যান্ড থেকে টপটপ করে পানি ঝরার করুণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এল। সেখান থেকে মুখ ফিরিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস বয়, নাকি ওখানে মাঝরাতে রোদ উঠবে? ঝিলমিল এক মুহূর্ত হা করে তাকিয়ে রইল। মানে হল, বন্ধ বাথরুমে এভাবে জগাখিচুড়ি করে ঝুলিয়ে রাখলে কাপড় শুকানো তো দূরের কথা, কাল সকালে এগুলো থেকে পচা ড্রেনের গন্ধ বের হবে। এতটুকু সাধারণ জ্ঞানও কি তোমার মাথায় নেই? কি করব এগুলো এখন? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। আপনি মেলও দিয়ে আসুন, এখন তো আবার রান্না করতে হবে। পারব না। ঝিলমিল থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকল স্বামীর দিকে। জানত বলে লাভ হবে না। সে নিজেই কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এদিকে কাপড়ের পানিতে পুরো ফ্লোর ভেসে গেছে। ফিরে আসুক, এগুলোও বারিশ ওকে দিয়েই মোছাবে। ইউটিউবে একটার পর একটা রান্নার রেসিপির ভিডিও স্ক্রোল করে যাচ্ছে ঝিলমিল, কিন্তু একটার মাথামুন্ডুও তার মাথায় ঢুকছে না। এত বেলা হয়ে গেছে, এই সময়ে ভারী কিছু পেটে না পড়লে খিদে মেটার কোনো চান্সই নেই। অথচ টেবিলে কত শত পদের সুস্বাদু খাবার সাজানো রয়েছে। সেসব ফেলে রেখে এখন তাকে নতুন করে রাঁধতে হবে। আল্লাহ, এ লোকটা আসলে চায় কি? কেমন মানুষ এটা? না, মানুষ হতে পারেই না সে। নিশ্চিত মঙ্গলগ্রহের কোনো রিজেক্টেড এলিয়েন, তাও আবার মারাত্মক মেন্টাল এলিয়েন। ধপ করে চেয়ারে বসে পড়ে হতাশার সুরে বলল ঝিলমিল, একটাও তো পারব না আমি। টুম্পা আন্টি, কিভাবে খাবার বানাবো? টুম্পা রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে নিষ্পৃহ ভঙ্গিতে আপেলে কামড় বসাল। চিবোতেই নির্ভাবনায় বলল, আমি কিছু কইতে পারমু না। আবার তোমার জামাই আইসা আমারে বকব। যা মন চায় একটা বানাইয়া সোজা মুখের ওপর নিয়া দেও। যত ঢং। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ গোল গোল করে তাকাল। আর আমি কি খাব? আমাকেও তো শেষমেশ এগুলাই গিলতে হবে। কয়েক মুহূর্ত রান্নাঘরে নিস্তব্ধতা ছেয়ে রইল। টুম্পা মচমচ করে আপেলের আরেকটা কামড় নিয়ে একটু ভেবে বলল, একটা উপায় আছে অবশ্য। কি উপায়? আমি মুখে মুখে কইয়া দেই, তুমি রাঁধো। কখন কি ঢালবা, কি মশলা দিবা, সব আমি বইলা দিমু, আর তুমি সেই মতো হাত চালাবা। শেষ পর্যন্ত রান্নাটা তোমার হাতেই হইব। কাজের কাজও হইল, আবার জামাইয়ের হুকুমও মানা হইল। একই কথা। এক মুহূর্তের জন্য থমকে গেল ঝিলমিল। তারপরই যেন ডুবে যাওয়া মানুষের হাতে খড়কুটো পাওয়ার মতো একরাশ উচ্ছ্বাসে টুম্পাকে এক হাতে জাপটে ধরে গালে কষে একটা চুমু বসিয়ে বলে উঠল, আই লাভ ইউ টুম্পা আন্টি, তুমি জাস্ট জিনিয়াস। এবার বলো, এই মেন্টাল এলিয়েন দুপুরে কি খায়? নির্দিষ্ট কোনো পছন্দ নাই। যতদিন ধইরা আইছে দুপুরে তেমন একটা বাড়িতে খায়ও নাই। বানাও গরুর রেজালা আর ভাত। টুম্পার কড়া তদারকিতে ঝিলমিল রান্নাঘরে কাজে নেমে পড়ল। কোনটা আগে তেলের ওপর ছাড়তে হবে, কতটুকু পেঁয়াজ লাল হলে বাটা মশলা কষাতে হবে। টুম্পা নিজে হাতে কিছু না ছুঁয়েও শুধু মুখ চালিয়ে সব সামলে নিচ্ছিল। ঝিলমিলও তার কথা অনুযায়ী সব করছিল। ঘণ্টাখানেকের মধ্যে রান্নাঘরে মশলার কড়া ঘ্রাণ ছড়িয়ে পড়ল। একপাশে ধোঁয়া ওঠা ধবধবে সাদা ভাত, অন্য পাশে লালচে গরুর মাংসের রেজালা আর চিংড়ি মাছ ভুনা। সবশেষে বাটিতে খাবার বেড়ে নিতে নিতে ঝিলমিলের কপালে জমা ঘামের বিন্দুগুলো চকচক করে উঠছে। অবেলায় রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ পেয়ে উপর থেকে শিউলি বেগম আর জারিন নেমে আসে। ঝিলমিলকে রান্নাঘরে খাটতে দেখে শিউলি বেগম বিচলিত মুখে বললেন, তুমি আবারও রান্নাঘরে এসেছ? বাবা জানলে রেগে যাবেন কিন্তু। কি করব আমি?
না এলে বারিশ চাচ্ছু রেগে যাবেন, এমনকি বাসা থেকেই বের করে দেবেন। শিউলি বেগম ঝিলমিলের দিকে কিছুক্ষণ থমকে তাকিয়ে রইলেন। গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, কাকে চাচ্ছু বলছ তুমি? কথাটা শুনতেই এক মুহূর্তে চুপসে গেল ঝিলমিল। মাটির দিকে চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলল। সকালেও খেয়াল করেছি আমায় চাচি ডাকছ, বাবাকে দাদা বলছ, আর নিজের স্বামীকে ডাকছ চাচ্চু। এখনও এগুলো ডাকলে হবে? কিছু বলল না ঝিলমিল, শুধু পায়ের নখ দিয়ে মেঝের টাইলস ঘষতে লাগল। শিউলি বেগম ঝিলমিলের আরও কাছে গিয়ে পরম মমতায় গালে হাত রেখে বললেন, স্বামীকে কেউ চাচ্চু বলে? পাগল মেয়ে, বিয়ে যেভাবেই হোক, তরঙ্গ তোমার স্বামী, তোমার সারা জীবনের সঙ্গী। আর যেন এসব না শুনি। কথাটা শেষ করে শিউলি বেগম পাশে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ে জারিনের দিকে ফিরে বললেন, তোকে যেন আর কখনো ঝিলমিলকে আপু ডাকতে না শুনি। চাচিমা ডাকবি। জারিন মাথা নেড়ে অনুগত ভঙ্গিতে বলল, আচ্ছা আম্মু। চাচিমা, তুমি কি রান্না করছ? জারিনের মুখে চাচিমা ডাক শুনে ফিক করে হেসে দিল ঝিলমিল। জারিন নাকি তাকে এখন থেকে চাচি ডাকবে? শিউলি বেগম মিছে রাগ দেখিয়ে বললেন, আবার হাসছে, মারব কিন্তু। ঝিলমিল নিজের হাসিটা সামলে নিয়ে জারিনের একটু কাছে এসে বলল, তোমার চাচ্চুর জন্য খাবার রান্না করছি। উনার পেটে অসুখ হয়েছে, আমার হাতের খাবার ছাড়া অন্য খাবার হজম হয় না। শিউলি বেগম বিরক্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আসলে কি চাইছে? এগুলো কিন্তু বাবার কানে গেলে আবার ঝামেলা হবে। বাসায় এত মানুষ থাকতে বারবার তোমাকে দিয়ে কেন রান্না করাবে? ঝিলমিল কিছু মুখ ফুটে বলার আগেই হঠাৎ কোত্থেকে যেন জারিফটা হাজির হল। দরজায় হেলান দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোকে দিয়ে শেষে কিনা রান্না করাচ্ছে আমার চাচ্চু? আহারে, শেষেমেশ তুই আমার চাচার চাকরানি হয়ে গেলি। জারিফের এমন কুরুচিপূর্ণ কথায় রাগে আর অসহায়ত্বে গাল দুটো লাল হয়ে উঠল মেয়েটার। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করল সে। ঝিলমিল জবাব দেওয়ার আগেই শিউলি বেগম ছেলেকে ঝাঝালো গলায় বললেন, জারিফ, কেমন অসভ্যের মতো কথা বলছিস? যা এখান থেকে। যাব মানে? প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি যা। শিউলি বেগম বিরক্ত মুখে বললেন, কি কি রান্না হয়েছে আজকে? টেবিলে গিয়ে বস, যা রান্না হয়েছে নিয়ে আসছি। কিন্তু জারিফ সরল না। ঝিলমিলের বানানো ধোঁয়া ওঠা বাটিগুলোর দিকে বাঁকা চোখে তাকাল। ঝিলমিল, তুই কি রান্না করেছিস রে? শুধু চাচ্চুকেই খাওয়াবি? আমিও একটু টেস্ট করে দেখি। কথাটা বলতে বলতেই সে হালকা চালে ঝিলমিলের বানিয়ে রাখা খাবারের বাটিগুলোর দিকে হাত বাড়াল। জারিফের আঙুল বাটিতে স্পর্শ করার আগেই পেছন থেকে বারিশ এসে তার হাতটা শক্ত করে চেপে ধরল। ঠান্ডা, বরফশীতল গলায় বারিশ বলল, ধরবি না এগুলো। জারিফ চমকে উঠে কবজি ছাড়ানোর চেষ্টা করে শুধাল, কেন? কারণ এগুলো আমার। শিউলি বেগম আর জারিন থমকে দাঁড়িয়ে রইল, আর ঝিলমিল দেয়ালের সাথে সেটে গিয়ে নিঃশ্বাস আটকে ফেলল। জারিফ মুখখানা কিছুটা বাঁকা করে নিজের অসন্তোষ আড়াল করার চেষ্টা করল, কিন্তু বারিশের চোখের দিকে তাকিয়ে আর এক শব্দও বাড়াতে পারল না। বারিশ এক ঝটকায় তার হাতটা ছেড়ে দিয়ে ঝিলমিলের দিকে তাকাল। ট্রেতে খাবার সাজিয়ে উপরে নিয়ে এসো। বারিশ কারও উত্তরের অপেক্ষা না করে চলে যাওয়ার জন্য পা বাড়াল। ঠিক তখনই চারপাশের থমথমে স্তব্ধতা চিরে স্ত্রীর কুণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে, পা পাগলু, শোনো পাগলু। নিমেষে স্তব্ধ হয়ে গেল বারিশের দীর্ঘ পায়ের পদক্ষেপ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে, তবে পেছনে ঘুরে তাকাল না। 1 ইঞ্চিও নড়ল না তার শরীর, শুধু পিঠের পেশিগুলো টানটান হয়ে উঠল। শিউলি বেগম অবিশ্বাস্য চোখে প্রথমে ঝিলমিল, তারপর বারিশের পিঠের দিকে তাকালেন। কি বলে এই মেয়ে? চাচ্চু ডাকতে না করায় সোজা পাগলু? অন্য পাশে টুম্পা 2 চোখ কপালে তুলে হা হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। ওরে পল্টিবাজ মেয়ে, একটু আগেই আমার কাছে কান্নাকাটি কইরা কড়াকড়ি নালিশ ঠুকলি, ডাকলি মেন্টাল এলিয়েন, আর এখন হুট কইরা রং পাল্টাইয়া গইলা জল ওইয়া সোজা পাগলু? মনে মনে আওড়াল সে। সবচেয়ে মারাত্মক বিস্ফোরণটা ঘটল জারিফের ভেতর। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। বারিশ ধীর গতিতে ঘাড় ফেরাল। কপালের ওপর 2টো সূক্ষ্ম ভাঁজ গভীর থেকে গভীরতর তার। চোখের কোণে তীব্র এক বিভ্রান্তি ও বোধগম্যতাহীনতার ছায়া। ঝিলমিল প্রথমে একটু ইতস্তত করে, পরক্ষণে ভয় আর সংশয় ঝেড়ে ফেলে একদম সোজা বারিশের সেই বিভ্রান্ত চোখের ওপর দৃষ্টি স্থির রাখল। গলার স্বর বেশ স্পষ্ট আর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। উপরে না গিয়ে এখানেই বসে খাই চলো।
তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। বারিশ এবার ভেতরে ভেতরে আরও অবাক হল, তবে চেহারায় আর প্রকাশ করল না। ঝিলমিল আর চোখে তাকাল জারিফের দিকে। জারিফের মুখটা তখন সত্যিই দেখার মতো। চোয়াল ঝুলে গেছে, চোখ দুটোর আগে কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। বারিশ একবার জারিফের দিকে তাকিয়ে বিনা বাক্যে টেবিলে গিয়ে বসল। ঝিলমিল আর দেরি করল না। টুম্পার হাত থেকে ট্রেটা নিজের হাতে নিয়ে সোজা ডাইনিং টেবিলে চলে এল। বাটিগুলোর ঢাকনা সরাতেই ধোঁয়া ওঠা খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে সে প্রথমে বারিশের প্লেটে বেড়ে দিল। এরপর নিজের প্লেটেও পরিমিত খাবার বেড়ে নিয়ে বারিশের ঠিক পাশের চেয়ারটায় ঘেঁষে বসল। টেবিলের ঠিক অন্য পাশে এসে বসেছে জারিফ। তার থমথমে মুখটায় রাগের ছায়া স্পষ্ট। শিউলি বেগম ছেলের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলেন, কিন্তু থালার দিকে তাকানোর কোনো আগ্রহই যেন জারিফের নেই। জারিফের জ্বলন্ত দৃষ্টি সোজা আড়াআড়ি গিয়ে আটকে আছে ঝিলমিলের ওপর। খাবার মুখে তোলা তো দূরের কথা, ঝিলমিলের এই আত্মবিশ্বাসী ভঙ্গিটা তার গলায় যেন কাঁটা হয়ে বিঁধছে। এদিকে ঝিলমিল জারিফের সেই বিষাক্ত চাউনি পুরোপুরি উপেক্ষা করে বেশ শান্ত ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এই টেবিলে বারিশ আর সে ছাড়া আর কারও অস্তিত্বই নেই। নিজে হাতে খেতে পারবে, নাকি খাইয়েও দিতে হবে? বাক্যটা বলে সে বারিশ, জারিফ দুজনকেই খোঁচা দিল। বারিশ আবারও জারিফের দিকে তাকাল, দেখল তার দৃষ্টি ঝিলমিলের উপর। খেতে থাকা ঝিলমিলের হাত থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, রুমে চলো। কেন? এখানেই বসে খাই প্লিজ। শুনল না বারিশ, টেনে নিয়ে গেল। যেতে যেতে টুম্পাকে বলল যেন খাবারগুলো রুমে দিয়ে আসে। ঝিলমিল আর বাড়াবাড়ি করল না, নিঃশব্দে বারিশের টানের সাথে নিজের পা মেলাল। টুম্পা খাবার দিয়ে আসার পর খাবার খেতে খেতে ঝিলমিল একবার বারিশকে জিজ্ঞেস করে, খাবার কেমন হয়েছে চাচ্চু? বারিশ তখন ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হচ্ছিল। টিস্যুতে হাত মুছতে মুছতে নির্ভাবনায় বলল, ভালো না। ঝিলমিলের খুব বলতে ইচ্ছা করল, ভালো না লাগলে যেন নিজে রেঁধে খায়, কিন্তু বলল না। সে নিজেও হাত ধুয়ে আসল। বের হতেই পেছন থেকে বারিশের হুকুম ভেসে এলো, একটা শার্ট বের করো। বের হব আমি একটু। বিরক্তিতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ঝিলমিল। ওয়ার্ড্রোব খুলে টেনে বের করল একটা নিখুঁত আয়রন করা কুচকুচে কালো শার্ট। শার্টটা নিয়ে বারিশের সামনে গিয়ে বাড়িয়ে দিল, এই নিন। কিন্তু বারিশ কাপড়ে হাত দিল না। চোখের পলকে ঝিলমিলের বাড়িয়ে দেওয়া কবজিটা ধরে পিঠের পেছনে মুচড়ে ধরল। এত দ্রুত ঘটল যে ঝিলমিল সামলে ওঠার সুযোগই পেল না। পিঠের সাথে হাত সেঁটে যেতেই ব্যথায় একটু কোঁকিয়ে উঠল সে। বারিশ তার কাছাকাছি এসে হাড় কাঁপানো কণ্ঠে ফিসফিস করে বলল, মানা করেছিলাম না চাচ্চু বলতে? টেল মি, কিসের প্রবলেম তোমার? ঝিলমিল ব্যথায় দাঁতে দাঁত চেপে বলল, আগে হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। বিন্দুমাত্র ঢিলে করল না হাতের মুঠি যুবক। ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে রূঢ় গলায় বলল, আগে বলো তোমার কি সমস্যা? মেয়েটা এবার খানিক ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজল, তারপর একটা শক্ত নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে বলল, কোনো সমস্যা নেই, আর বলবো না। বারিশ এক মুহূর্ত তার থমথমে মুখের দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করল, মনে থাকবে? থাকবে, একই কথা আরও বলেছে, তবে লাভ হয়নি। তবু কবজিটা ছেড়ে দিল বারিশ। নিজের অবশ হয়ে আসা হাতটা টেনে নিয়ে গায়ে হাত বুলাল ঝিলমিল। জায়গাটা লাল হয়ে গেছে। বারিশ সেদিকে কোনো নজর না দিয়ে আয়নার সামনে দাঁড়াল। কালো শার্টটা গায়ের ওপর চাপিয়ে দিয়ে শান্ত, স্বাভাবিক গলায় হুকুম দিল, বোতামগুলো লাগিয়ে দাও। ঝিলমিলের মেজাজটা এবার সত্যি সত্যি চটে গেল। নিজের লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার তাকিয়ে তারপর বারিশের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এটাও আমাকেই করতে হবে? বারিশ কোনো জবাব দিল না। ঝিলমিলও আর উত্তরের আশা না করে এক পা এগিয়ে এল। গম্ভীর ভাব মুখে ফুটিয়ে চুপচাপ বারিশের শার্টের বোতামে হাত লাগাল সে। চাচার বন্ধুকে আমি স্বামী মানব কিভাবে বলুন তো? প্রথমত আপনি আমার চাচ্চুর ফ্রেন্ড, তারপর হলেন হবু ফুপা, তার ওপর আবার আমার ক্লাসের টিচার। এতগুলো সম্পর্ক পায়ে ঠেলে হুট করে আপনাকে স্বামী মেনে নেওয়া কি মুখের কথা? আপনার দিকে তাকালেই আমার চাচ্চু ডাকতে মন চায়। স্বামীর বুকে শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে বলল ঝিলমিল। তার ধমক খেয়েও খুব শান্তভাবেই নিজের যুক্তিগুলো উপস্থাপন করছিল মেয়েটা। শেষ বোতামটা লাগাচ্ছিল সে। ঝিলমিলের কথা শেষ হতে না হতেই বারিশ চরম বিরক্তি নিয়ে আবার দু হাতে বোতামগুলো খুলতে শুরু করল। একেবারে নির্বিকার ও শক্ত গলায় বলল, আসো বাসর করি, সব ঠিক হয়ে যাবে।
সরাসরি এমন বাক্যে কান দিয়ে ধোয়া বের হল কিশরির। পেটটাও মোচড় দিয়ে উঠল। বোতাম খোলার হাত দুটো চট করে ধরে ফেলে বলল, আপনি এমন অশ্লীল কথা কেন বলছেন? বারিশ শক্ত চোখে তাকাল। নিচু কিন্তু কড়া গলায় বলল, কারণ আমি আর কোনো সমাধান দেখছি না। মেজাজ খারাপ করে দিচ্ছ বারবার। বউ আমাকে চাচ্চু ডেকে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক জানলে আমার ইজ্জতের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এর চেয়ে ভালো স্বামীর অধিকার বুঝিয়ে দেই। তাই আমাকে দেখলে আর চাচ্চু ডাকতে মন চাইবে না। ঝিলমিল চোখ দুটি বড় বড় করে বারিশের হাত দুটো চেপে ধরে রেখেই বলল, মুখ ফসকে বের হয়ে গেলে আমার কি দোষ? আচ্ছা, আর বলব না। বারিশ ঝিলমিলের দিকে কড়া চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এ কথা অনেকবার বলেছ, কিন্তু ফলাফল জিরো। আচ্ছা, ডাকলে সমস্যা কি? চাচাই তো ছিলেন, আবার হয়েও যেতে পারেন। আবার হয়ে যেতে পারি মানে? আমার আব্বু এ সম্পর্ক মানবে না। ফুপিকেই আপনার সাথে বিয়ে দিতে চায়নি। সেখানে তো আমি তার মেয়ে। দাদিমার জন্য চুপচাপ আছে এখন। আর আপনার আম্মাও এ সম্পর্ক মানবে না। আর তুই? হঠাৎ এমন ভিন্ন সম্বোধনে বিস্মিত নয়নে বারিশের চোখের দিকে তাকাল ঝিলমিল। চোখ দুটো একদম শান্ত, জমাট বাঁধার মতো স্থির আর অনুভূতিহীনতায় ঢাকা। সেই নিষ্পৃহ চোখের চাহনিতে ঝিলমিলের বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। তোতলা ছন্দে ঝিলমিল জিজ্ঞেস করল, কি বললেন? বারিশ ঝিলমিলের চোখে চোখ রেখে আগের মতোই বরফের মতো ঠান্ডা ও নিচু স্বরে বলল, তোর কি মতামত? আমার আবার কি ইচ্ছা থাকবে? আপনি এভাবে তুই করে বলছেন কেন? আর এভাবে তাকাচ্ছেনই বা কেন? বারিশ চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টানল। তারপর চোখ খুলে ঝিলমিলের দিকে স্থির দৃষ্টি রেখে ধীর গলায় বলল, আমি তোমার মতামত জানতে চাইছি। বলো, শুনি। জানি না। তুমি কি চাও? আমি কি চাইব? আমি কিছুই চাই না। বাদ দিন, এসব কথা পরে হবে। কোথায় না যাবেন? যান এবার। আমার ঘুম পাচ্ছে। ঝিলমিল বলল না, জারিফকে একটু শিক্ষা দিতে পারলেই ও বাড়ি ছেড়ে ভাগবে। বারিশও আর কোনো প্রশ্ন করল না, চলে গেল। তবে ঝিলমিলের ঘুমের 12টা বাজিয়ে তারপর গিয়েছে। টেবিলের ওপর মোটা একগাদা হোমওয়ার্কের ফাইল ফেলে দিয়ে গেছে, যা শেষ না করে আজ রাতে ঝিলমিলের ঘুমোনোর আর কোনো সুযোগ নেই। বারিশ মূলত বন্ধুদের ডাকে বাহিরে এসেছে। ধানমন্ডি লেকের পাড়ে নিরিবিলি আবছা আলোয় ঢাকা ক্যাফের ওপেন রুফটপে বসেছে বন্ধুদের এই লেট নাইট আড্ডা। এই আড্ডায় মেহরাজও আছে। কিন্তু বারিশ আসার পর থেকেই বাকি সব বন্ধুরা মেহরাজ আর বারিশকে নিয়ে খেপাতে ব্যস্ত। কারণটা এক রাতের ব্যবধানে মেহরাজ স্রেফ বন্ধু থেকে বারিশের চাচা শ্বশুর বনে গেছে। তবে বারিশের এসব আলতুফালতু কথায় মোটেও কান নেই। সে চেয়ারের হেলান দিয়ে এক পা একদিকে ছড়িয়ে অন্য পা আলাদা একটা চেয়ারে তুলে নিজের মতো ধীরেসুস্থে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। বারিশের দিকে তাকিয়ে নীল আক্ষেপের সুরে বলল, তুই তো জব আর বউ পেয়ে দিন দিন আমাদের ভুলেই যাচ্ছিস। তোদের মনে রাখার মতো দুটো কারণ বল। নীল চোখ কপালে তুলে বলল, বাহ, এত স্বার্থপর তুই! এখন বন্ধুত্বের মাঝেও কারণ খুঁজছিস? পাশে বসে থাকা মেহরাজ এবার বেশ বিরক্তি নিয়ে বলল, বারিশ, তুই এসব ছাইপাশ খাচ্ছিস কেন? আমার কিন্তু একদম পছন্দ না। বারিশ আগের মতো বসে থেকেই চোখ ঘোরাল মেহরাজের দিকে। তারপর তার নজর গিয়ে পড়ল মেহরাজের নিজের আঙুলে চেপে রাখা জ্বলন্ত সিগারেটটার ওপর। নিজে দিব্যি টেনে যাচ্ছে আর মুখে বলছে পছন্দ না। সেদিকে তাকিয়ে বারিশ নিষ্পৃহ গলায় বলল, তোর পছন্দ না তাতে আমার কি? দেখ, আমি এখন তোর চাচা শ্বশুর। আমার সামনে তুই এছাড়া আমার ভাইজি জানলে কষ্ট পাবে। মেহরাজ গলার স্বর বেশ চড়িয়ে বলল, তাতে আমার কি? আবারও একই নির্ভাবুক উত্তর দিল একগুঁয়ে যুবক। তোর কি মানে রে? এই দেখ, এসব বাজে অভ্যাস না ছাড়লে কিন্তু ঝিলমিলকে বাপের বাড়ি ফিরিয়ে আনব আমি। মেহরাজের গলায় হুমকি। আমার বাড়ির আশেপাশেও যদি তোকে দেখি, তোর পা দুটো ভেঙে দেব। মেহরাজ সাথে সাথে বাকি বন্ধুদের দিকে ফিরে নালিশের সুরে বলে উঠল, দেখলি তোরা, একটাবার দেখ, চাচা শ্বশুরকে সামান্যতম সম্মানটুকুও দিচ্ছে না ও। কথাটা শোনামাত্রই টেবিলের সবাই একসাথে হেসে উঠল। তাকে খোঁচা মেরে সমস্বরে বলল বন্ধুরা, আহা বারিশ, সিগারেট খাচ্ছিস কেন বলতো? তোর চাচা শ্বশুর তো এসব একদম পছন্দ করে না। রাত ভালোই হয়েছে, 12টার কাছাকাছি। কোনো পূর্বাভাস ছাড়াই সিট ছেড়ে উঠে দাঁড়াল বারিশ। এখানে এসে সিগারেট আর কফি খেয়েছে শুধু। সে একটা ওয়েটারকে ডেকে বলল,
সবার বিল আমার শ্বশুর দেবে, বলেই চলে গেল একদম। পেছন থেকে মেহেরাজ গালাগালি করছে, বাকি বন্ধুরা হাসছে, সেসবেও কান দিল না মেহেরাজের বেপরোয়া ভাতিজি জামাই। নিজের বাইকের চাবির তোড়াটা আঙুলে নাচাতে নাচাতে রুফটপ থেকে নেমে গেল সে। বারিশ চলে যাওয়ার পর মেহেরাজও আর বেশিক্ষণ থাকল না সেখানে। বন্ধুদের সবার বিল মিটিয়ে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল সে। বারিশের এমন খামখেয়ালি ব্যবহারে ভীষণ বিরক্ত মেহেরাজ। বন্ধু হিসেবে বারিশের এই বেপরোয়া রূপ মেনে নেওয়া গেলেও নিজের ভাইয়ের মেয়ের জামাই হিসেবে তাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। তার পুতুলের মতো নিষ্পাপ ভাতিজি একটা মার্জিত, ভদ্র আর সভ্য জামাই ডিজার্ভ করে, এমন একজন বাঁধনহারা লোক নয়। ভাবনার সুতোয় টান পড়ল হুট করেই। অন্ধকার রাস্তায় আচমকা তার বাইকের একদম সামনে এসে পড়ল একটা লোক। অপ্রত্যাশিত এই ঘটনায় ঘাবড়ে গিয়ে মেহেরাজ করা ব্রেক কষল, কিন্তু সামলাতে না পেরে বাইকসহ উল্টে গিয়ে সোজা লোকটার গায়ের ওপর গিয়ে পড়ল সে। লোকটা নিচে আর সে ওপরে। ধড়ফড় করে মুখ তুলে তাকাতেই মেহেরাজের চোখে পড়ল এক মধ্যবয়স্ক এক লোককে। বয়স 40-এর কোঠা পেরিয়েছে নিশ্চিত। লোকটি চোখ দুটো বুজে অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলে চলেছে, আমি আসছি বউ, এবার আমি সত্যিই চলে আসব তোমার কাছে। লোকটার মুখ থেকে অসংলগ্ন বাক্যগুলো বের হতেই মেহেরাজের মুখটা কুঁচকে গেল। বাতাস জুড়ে মদের বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে। তড়িঘড়ি করে লোকটার ওপর থেকে সরে এল সে। পকেট থেকে চট করে মাস্কটা বের করে নাকে চেপে ধরল মেহেরাজ। তারপর পা দিয়ে আলতো ধাক্কা মেরে লোকটাকে ডেকে বলল, এই যে ভাই, শুনছেন, উঠুন এখান থেকে। লোকটা চোখ না খুলেই বিড়বিড় করে বলল, আমাকে ডেকো না তো, আমি মরে গেছি, আমি এবার আমার বউয়ের কাছে যাব। মেহেরাজ চারপাশটা এক নজর দেখে নিয়ে কড়া গলায় বলল, আপনি মরেননি, তবে এভাবে পড়ে থাকলে আর কিছুক্ষণ পর সত্যি সত্যি মরবেন। এটা হাইওয়ে, দ্রুত উঠুন এখান থেকে। কিন্তু লোকটা ওঠার কোনো নামই নিল না। রাস্তায় শুয়ে শুয়ে চোখ বুজে কি সব হাবিজাবি ফিসফিস করে বলেই চলল মাতাল ব্যাটা। রাস্তার মাঝখানে মাতাল লোককে ফেলে রাখা বিপজ্জনক বুঝে মেহেরাজ এবার বিরক্ত হলেও লোকটার জামার কলার ধরে তাকে টেনে টুনে সোজা করল। টেনে হেঁচড়ে কোনোমতে রাস্তার এক পাশে নিয়ে গিয়ে দাঁড় করাল তাকে। তার ঝাপসা চোখের দিকে তাকিয়ে মেহেরাজ অধৈর্য গলায় জিজ্ঞেস করল, আপনার বাসা কোথায় বলবেন? লোকটা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে হঠাৎ হেসে উঠল, জাহান্নামে। চোখ কুঁচকে বলল মেহেরাজ, মানে? জাহান্নামে আবার কারো বাসা হয় নাকি? হয়, হয়, জীবনে বহু পাপ করেছি, ওটাই এখন আমার আসল বাসা। উফ, নাটক বন্ধ করে সোজা বলবেন, ঠিকানাটা কোথায়? লোকটা কোনো সোজা উত্তর দিল না। নিজের পকেট থেকে অনেক কসরত করে ফোনটা বের করে মেহেরাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার মেয়ে জানে। মেহেরাজ আর কথা না বাড়িয়ে ফোনটা হাতে নিল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখল মামুনি নামে একটা নম্বর সেভ করা আছে। কোনো উপায় না পেয়ে সেই নম্বরেই ডায়াল করে দিল সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই একটা ছিমছাম মেয়েলি কণ্ঠ ভেসে এল, হ্যালো বাবা, আমি এখন তোমাকে নিয়ে আসতে পারব না, তুমি যেখানে আছো সেখানেই চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। মেয়েটার কণ্ঠ জড়াল, নিশ্চিত ঘুমিয়ে পড়েছিল। মেহেরাজ নিজের গলার স্বর কিছুটা কড়া করে বলল, হ্যালো, শুনুন, আমি আপনার বাবা নই। আপনার বাবা মাল খেয়ে টাল হয়ে হাইওয়েতে পড়ে আছে। আরেকটু হলেই আমাকে সঙ্গে নিয়ে ওপরে চলে যেতেন। দয়া করে ড্রামা বন্ধ করে দ্রুত আপনার বাসার ঠিকানা বলুন। মেহেরাজের এমন শক্ত গলা শুনে কয়েক সেকেন্ড একদম নিস্তব্ধ হয়ে রইল ওপাশের মেয়েটি। হয়তো অপ্রস্তুত হয়ে পড়েছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত বাসার ঠিকানাটা বলে দিল। কথা শেষ করে ফোনটা পকেটে পুরে নিল মেহেরাজ। রাস্তায় বাইকটা আছাড় খাওয়ার কারণে ওর নিজের ডান হাতের কনুইয়ের কাছটা বেশ কিছুটা ছিলে গেছে, জ্বলছে ভীষণ। তার ওপর এই বাড়তি ওজনের ঢলে পড়া একটা মানুষকে টেনেটুনে দাঁড় করাতে গিয়ে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। নিজের বাইকটা সোজা করে দাঁড় করিয়ে অমানুষিক কষ্টে সেই মাতাল লোকটাকে টেনে বাইকের পেছনের সিটে তুলল। লোকটা যাতে পেছন থেকে গড়িয়ে পড়ে না যায় সেজন্য লোকটার দুটো হাত টেনে নিজের পেটের সাথে শক্ত করে মুড়িয়ে পেঁচিয়ে নিল মেহেরাজ। তারপর এক হাতে কোনোমতে বাইকের হ্যান্ডেল সামলে আর অন্য হাতে পেছনের মাতালটাকে শক্ত করে ধরে রেখে গন্তব্যের দিকে রওনা দিল সে। চলন্ত বাইকের হাওয়ায় মাতাল লোকটা নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে সোজা মেহেরাজের পিঠে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পিঠের ওপর মদের দুর্গন্ধযুক্ত এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে মেহেরাজের পিত্তি জ্বলে গেল।
দাঁতে দাঁত চেপে আকাশের দিকে মুখ করে বিড়বিড় করে উঠল সে, ওহ গড! মুভিতে নায়কের গাড়ির সামনে এসে পড়ে সুন্দরী নায়িকা। নায়ক গিয়ে নায়িকার ওপর পড়ে অ্যাক্সিডেন্টাল কিস হয়, আর আমি গিয়ে পড়লাম পারফিউমহীন মাতালের উপর। গভীর রাতে বাড়ি ফিরল বারিশ। ড্রয়িং রুমের বাতিটা জ্বালানোই ছিল। কদম ফেলতেই সোফায় বসে থাকা তার বাবা চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হতে হল ওকে। গলার স্বর গম্ভীর করে চঞ্চল সাহেব জিজ্ঞেস করলেন, এত রাত অবধি কোথায় ছিলে? ভাবলেশহীন মুখে উত্তর দিল বারিশ, বন্ধুদের সাথে। চঞ্চল সাহেবের চোয়াল শক্ত হয়ে এল। ছেলের এই উদাসীনতা সহ্য করা কঠিন। নিজের স্বভাব এবার একটু বদলাও। নতুন বউকে ঘরে ফেলে রেখে তুমি রাত বিরাতে বাইরে আড্ডা দিয়ে বেড়াচ্ছ? এখন অন্তত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তার স্বর কঠোর। বারিশ থামল, বাবার দিকে এক পলক চাইল। ওর চোখে মুখে বিন্দুমাত্র পরিবর্তনের তাগিদ নেই। ঠান্ডা গলায় জবাব দিল, পারব না। আমাকে এভাবে মেনে নিয়ে যার থাকার সে থাকবে, আর না থাকার থাকলে সোজা চলে যাবে। চঞ্চল সাহেবের উত্তরের অপেক্ষা না করে সে নিজের রুমের দিকে হেঁটে গেল। চঞ্চল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন, তারপর লাইট নিভিয়ে নিজের ঘরে শুতে চলে গেলেন। বারিশ রুমের দরজার লকটা খুলে ভেতরে ঢুকতেই দেখল চারপাশ ঘুটঘুটে অন্ধকার। বারান্দা থেকে আসা সামান্য একটু হালকা আলোয় রুমের অবয়ব স্পষ্ট হচ্ছে কিছুটা। বিছানার দিকে তাকাতেই ওর চোখে পড়ল ঝিলমিল ঘুমিয়ে আছে। একটা কোলবালিশ শক্ত করে বুকের সাথে জড়িয়ে গায়ে চাদর টেনে শান্ত হয়ে শুয়ে আছে মেয়েটা। বারিশ ধীর পায়ে গিয়ে বিছানার পাশে দাঁড়াল। নিঃশব্দে কিছুক্ষণ ঘুমন্ত মেয়েটার বিষণ্ণ মুখের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সে। তারপর ঝিলমিলের কাঁধে হাত দিয়ে সামান্য ধাক্কা দিয়ে ডেকে তুলল। কয়েক মুহূর্ত পর ঘুম ঘুম চোখে খুব কষ্ট করে চোখ মেলল ঝিলমিল। আধো ঘুমের জড়ানো গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? বারিশ সোজা দাঁড়িয়ে থেকে নিচু গলায় বলল, আমার খিদে পেয়েছে। ঝিলমিল সামান্য ভুরু কুঁচকে তাকাল, গলার স্বর তখনও ভারী, তো? খাবার গরম করে দাও। ঝিলমিল অন্ধকারেই একদৃষ্টিতে বারিশের মুখের দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত। কোনো প্রতিবাদ করল না, কোনো কড়া কথাও বলল না। শুধু লোকটার এই অসময়ের হুকুমটা মেনে নিতে না পেরে কেঁদে দিল।